আমি এই জায়গার কিচ্ছু চিনি না। অনেক তাচ্ছিল্য রূপে হাসি বলল, হোয়াট আ জোক! তুমি আবার চেনো না? না চিনিয়ে আমাকে খুঁজতে খুঁজতে এত দূর চলে এসেছো? যতদূর এসেছি ততদূর চিনি, কিন্তু এই জায়গা তো চিনি না। অনেক একটা দীর্ঘশ্বাস ছাড়ল। চারিদিকে গহীন জঙ্গল, অচেনা অজানা পথে এই মেয়েটাকে নিয়ে যাবে কোথায় সে? অনেক সামনে হাঁটতে লাগলো। নোরার এবার ভয় লাগছে, সে বিরাট ভুল করেছে এখানে এসে। এখন মনে হচ্ছে সত্যিটা বলে দিলেই ভালো হতো। ধ্যাৎ। ওরা হাঁটতে হাঁটতে জঙ্গল পেরিয়ে মেইন রাস্তায় চলে এসেছে, কিন্তু রাস্তা সম্পূর্ণ পরিষ্কার, একটা সাইকেল পর্যন্ত দেখা যাচ্ছে না। অনেক বলল, কারফিউ এর জন্য একটা বাস পর্যন্ত নেই। এবার কি হবে? চন্দ্রনাথ মন্দির থেকে 15 কিলোমিটার দূরে, এত দূর যাবো কিভাবে? হেঁটে যাওয়া তো সম্ভব নয়। নোরা হাঁপাতে হাঁপাতে বলল, সেটা পরে দেখা যাবে, আগে চলুন পেট গরম করে আসি। অনেক মুখ কুচকে বলল, কি? পেট গরম মানে খিদে পেয়েছে, ব্রেকফাস্টের কথা বলছি। তো সেটা ঠিক করে বলো। পেট গরম করে আসি, এটা আবার কেমন ভাষা? নোরা দুষ্টু হাসি দিয়ে বলল, আরে ওই হলো আর কি, চলুন তো। নোরা অনেকের এক হাত জড়িয়ে ধরে হাঁটতে শুরু করলো, কিন্তু অনেক আসছে না। ঠায় দাঁড়িয়ে আছে, নোরার দিকে তাকিয়ে আছে কঠিন দৃষ্টিতে। নোরা বলল, কি হলো, আসুন, আমি কি আপনাকে টেনে টেনে নিয়ে যাব? অনেক হাতের দিকে ইশারা করে বলল। এক্সকিউজ মি। নোরা হাত ছেড়ে দিয়ে বলল, ও সরি। তারপর একটু থেমে আবারও বলল, আপনি সবসময় এমন ভান করেন যেন আমার ছোঁয়া লাগলে আপনার চর্মরোগ বা স্কিন ক্যান্সার হয়ে যাবে। অনেক জবাব না দিয়ে গম্ভীর মুখে হাঁটতে শুরু করলো। কোনো এক লোকাল ধাবায় ওরা ব্রেকফাস্টের জন্য গেল। অনেক নোরা যখন খাচ্ছিল ধাবার ভেতর থেকে, এক ভদ্রলোক বেরিয়ে এসে হাসি হাসি মুখে অনেককে বললেন। নোরা লোকটার মুখে স্যার শুনে হি হি করে হেসে দিল। তারপরে অনেকের দিকে তাকিয়ে এক চোখ টিপে বলল, স্যার আপনি কি জনগণের স্যার? অনেক নোরার কথার কোনো উত্তর না দিয়ে ভদ্রলোকের দিকে তাকিয়ে বলল, খাবার ভালো, কিন্তু ঝালের পরিমাণটা একটু বেশি, এটা খেয়াল রাখবেন। ওকে স্যার, থ্যাংক ইউ। অনেক হেসে আবারও খাওয়ায় মনোযোগ দিল। নোরা নিজের খাওয়া রেখে অনেকের খাওয়া দেখছে। একটা মানুষ এত পারফেক্ট ভাবে কি করে খাবার খেতে পারে? খাওয়ার সময় পুরো মুখ বন্ধ রেখে কুটকুট করে চাপায়, কোনো শব্দ হয় না, আবার টিস্যু দিয়ে মাঝে মাঝে মুখটা হালকাভাবে মুছে। সেই দৃশ্য দেখেই নোরা দিশে হারা হয়ে যায়। লোকটা এখনো দাঁড়িয়ে আছে, আগ্রহ নিয়ে দেখছে তাদের। হঠাৎ জিজ্ঞেস করলেন, হানিমুন নাকি? নোরা বিষম খেল, কাশে থামিয়ে কিছু বলতে যাবে তার আগে অনেক বলল, কি আজে বাজে কথা বলছেন? আমার ছোট বোন হয় ও। ও আচ্ছা আচ্ছা, মাফ করবেন। অনেকের উত্তর শুনে নোরার কাশি থেমে গেল। আহত দৃষ্টিতে থতমত তাকিয়ে আছে শেষমেশ ছোট বোন। এই শুনতে হলো। লোকটি লজ্জিত হেসে চলে যেতেই নোরা কপালে হাত ঠেকিয়ে বলে উঠল, হে আল্লাহ, এই কথা শোনার আগে তুমি আমার মরণ কেন দিলে না? ড্রামা কুইনের ড্রামা দেখে অনেকের হাসি পেলেও হাসলো না সে। চোখ মুখ শক্ত করে বলল, খাও চুপ করে, নয়তো আবার বিষম উঠবে। সেজুতি আর অন্তরা ক্লান্ত পায়ে হাঁটছে। এতক্ষণ খুঁজেও একটা গাড়ির ব্যবস্থা করতে পারেনি তারা। আজকের দিন সকল যান চলাচল বন্ধ, এটা দুজনের কেউই জানে না। আশেপাশে খোঁজ করতে গিয়ে জানতে পারলো যে টানা 2 দিন ধরে কারফিউ চলছে। বড় বড় বাস ট্রাকের সাথে রিক্সা ভ্যান পর্যন্ত বন্ধ। এদিকে অন্তরা আর সেজুতি রাস্তাও চেনে না, গুগল ম্যাপ অন করার জন্য কারোর ফোনেও ইন্টারনেট নেই। হাঁটতে হাঁটতে 2 বান্ধবী ক্লান্ত হয়ে এক জায়গায় থামলো। সেজুতি রাস্তার মাঝখানেই বসে পড়েছে। অন্তরা বলল, কি রে, কি হয়েছে তোর? বেশি খারাপ লাগছে? আর হাঁটবো না দোস্ত, এবার একটু বস। অন্তরা বসতে বসতে বলল, দোস্ত আমার না খুব ভয় লাগছে। আর আমার রাগ লাগছে, ওই নোরা শাকচুনিটারে এখন হাতের কাছে পাইলে ঘাড় মটকাইতাম। আসলে কি একটা বিপদে ফেলে চলে গেল বলতো, শালি ফোনটাও ধরে না। ধরবে কিভাবে? সাথে ওর অনেক স্যার আছে না, আমাদের কথা কি এখন মনে থাকবে? তাই বলে এতবার কল দেওয়ার পরেও ধরবে না? একটু তো বোঝা উচিত কোনো জরুরি দরকারি ফোন দিচ্ছি। এটা যদি বুঝতো তাহলে তো হতোই। সেজুতি হঠাৎ থেমে গেল। তারপরে কান খাড়া করে কিছু একটা শোনার চেষ্টা করতে লাগলো। অন্তরা বলল, কার যেন গোগানোর আওয়াজ শোনা যাচ্ছে দোস্ত, মুখ বেঁধে রাখলে যেমন হয় না সেরকম। ওরে বাপরে, আমার ভয় লাগছে দোস্ত, চল এখান থেকে চলে যাই। আরে থাম, বিষয়টা বুঝতে দে আগে।
কিছু বোঝার দরকার নেই, আমি সব ভুলে গেছি। নিশ্চয়ই কেউ বিপদে পড়েছে, আর এখানে বেশিক্ষণ থাকলে আমরাও বিপদে পড়বো, তাই চল পালাই। সে যদি অন্তরার কোনো কথা শুনল না, বসা থেকে উঠে দাঁড়িয়ে সচেতন পায়ে শব্দের উৎস বরাবর হাঁটতে লাগলো। অন্তরা কয়েক ধাপ বাধা দিল, কিন্তু লাভ হলো না। পরে সে নিজেও সেজুতির সঙ্গে চলতে শুরু করলো। ওরা যত সামনে যাচ্ছিল আওয়াজটা তত গাঢ় হচ্ছিল, এবং একসময় মনে হলো এটা কারোর গুঙানির আওয়াজ না, বরং চিৎকারের আওয়াজ। দূর থেকে শব্দটা গুঙানির মতো শোনাচ্ছিল। কেউ চেঁচিয়ে সাহায্য চাইছে, পুরুষ কণ্ঠ। ওরা আরো কয়েক ধাপ সামনে এগোতেই দেখলো রাস্তা শেষ, নিচে খাদ। সেই খাদের গভীরতা অনেক। একটা ছেলে ভাঙা গাছের ডাল ধরে ঝুলে আছে, সেই চিৎকার করছে। কোনোভাবে হাত থেকে গাছের ডালটা ছুটে গেলে খাদে পড়ে যেতে হবে। সে যদি অপরিচিত ছেলেটাকে আশ্বাস দিয়ে বলল শান্ত থাকতে, ওরা ওকে বাঁচানোর চেষ্টা করছে। তারপরে ওরা ওদের ওড়না একসাথে গিট বেঁধে লম্বা দড়ি বানালো। সেই দড়ি ছেলেটার দিকে ফেললো। ছেলেটা দড়ি ধরে উপরে উঠে আসতে সক্ষম হলো। উপরে থেকে সেজুতি আর অন্তরাও টানছিল। ছেলেটা হাঁপাতে হাঁপাতে বলল, থ্যাঙ্কস আপু, থ্যাঙ্কস আপনাদের। সেজুতি ক্লান্ত হয়ে মাটিতে বসে পড়লো। হঠাৎ কি জানি হলো, সেজুতি কিছু বুঝলো না। অন্তরা ভাঙা গাছের ডাল তুলে ছেলেটাকে ধাওয়া করতে শুরু করলো। ছেলেটা এক দৌড় দিল, অন্তরাও দৌড়। সেজুতি কিছুক্ষণ তাকিয়েছিল, বিস্ময় কাটিয়ে সেও দৌড়ানো শুরু করলো ওদের পিছনে। অন্তরা দৌড়াচ্ছে আর বলছে, পালিয়ে যাবি কোথায়? আমি তো তোকে ধরবই। সারা জীবন খালি পালানোটাই শিখলি, মুখোমুখি দাঁড়ানোর সাহস আছে তোর, কাপুরুষ। ছেলেটা দৌড়াচ্ছে আর হাত জোর করে ক্ষমা চাচ্ছে। প্লিজ জন্তু পাখি, মাফ করে দাও। আমি সেদিনের জন্য ক্ষমা প্রার্থী। তুমি চাইলে আমি এক্সপ্লেনেশন দিতে পারি। তোর এক্সপ্লেনেশনের আমি গুল্লি মারি, তুই খালি আমার সামনে আয় একবার। বেটা কাপুরুষ, তুই আবার আমাকে অন্তু পাখি বইলা ডাকিস? কে তোর পাখি? সেজুতি ছুটতে ছুটতে বলল, তোরা থাম, দোহাই লাগে তোদের। অন্তু প্লিজ থাম। সেজুতি অন্তরাকে টেনে দাঁড় করালো। অন্তরা থামলো, কিন্তু দমলো না। এখনো বিষমধারী নাগিনের মতোই ফোঁসফোঁস করছে। অন্তরার অবস্থা দেখে সেজুতি ভয় লাগলো। এর আগে কখনো ওকে এতটা রেগে যেতে দেখেনি সে। সামনে ছেলেটাও থেমে গেছে, ধীর পায়ে ওদের দিকে এগিয়ে আসছে। বোঝাই যাচ্ছে খুব ভয় পাচ্ছে বেচারা। সেজুতি অন্তরাকে বলল, দোস্ত, তুই ঠান্ডা হয়ে বলতো কাহিনী কি? কাহিনী ওই কুত্তা জানে, ওই কুত্তাকে জিজ্ঞেস করো কি করছে। এই কথা বলতে বলতে নিজের স্যান্ডেল খুলে ছেলেটার দিকে ছুড়ে মারলো অন্তরা। ছেলেটা ক্যাচ ধরতে পেরেই দাঁত বের করে হেসে উঠলো। অন্তরা তেতে আরেকটা স্যান্ডেল ছুড়ে মারলো। ছেলেটা ওটাকেও ধরে ফেললো। অন্তরা রাগে নিচ থেকে পাথর নিয়ে জোরে ঢিল মারলো। এবার ছেলেটার কপালে আঘাত লাগলো। সে একটু চমকে উঠে বলল, দোস্ত, তোর পায়ে ধরি, ঢলাঢলি বন্ধ কর। আচ্ছা ভাইয়া, আপনি আমাকে বলেন তো, এমন কি করেছেন? আপনাদের মাঝখানে কিসের এত শত্রুতা? ছেলেটা কপাল ডলতে ডলতে বলল, আমি আলবে, একসময় ওর আর আমার মধ্যে খুব সিরিয়াস রিলেশনশিপ ছিল। অন্তরা চেঁচিয়ে বলল, সিরিয়াস রিলেশনশিপ নাকি তামাশার রিলেশনশিপ? তোর কাছে তো সবটাই তামাশা। সেজুতি বলল, আচ্ছা তুই চুপ থাক, ওনাকে বলতে দে। সেজুতি আলভির দিকে তাকিয়ে বলল, আচ্ছা তাহলে আপনি আলভি? আলভি বলল, জি, আসলে আমাদের মধ্যে একটা বড় মিসআন্ডারস্ট্যান্ডিং হয়েছিল। তারপর থেকে রিলেশনটা আর কন্টিনিউ হয়নি। অন্তরা বলল, মিসআন্ডারস্ট্যান্ডিং? আচ্ছা তোকে বুঝাচ্ছি আমি মিসআন্ডারস্ট্যান্ডিং কাকে বলে। একবার সামনে আয়। আলভি অন্তরার কাছে এসে ওর দুই কাঁধে হাত রেখে বলল, অন্তু, তুমি আমার কথাটা একবার শোনো। আমি জানি তুমি আমার উপর খুব রেগে আছো, কিন্তু সেদিন আমি কোন পরিস্থিতিতে ছিলাম সেটা জানলে হয়তো আমার উপর তোমার আর কোনো রাগ থাকবে না। অন্তরা আর সামলাতে পারলো না নিজেকে, মুখে ওড়না চেপে কেঁদে ফেললো। কাঁদতে কাঁদতে বলল, কি এমন বাধ্যবাধকতা ছিল যে সেদিন তুমি একটা কথাও বলতে পারলে না? তোমার ভাবি আমাকে ভিডিও কলে এইভাবে অপমান করলো, কত বাজে বাজে কথা শোনালো, বললো আমি নাকি ওয়ান টাইম গার্ল, তাও তুমি কিছু বললে না। কিভাবে পারলে চুপ থাকতে আলভি, কিভাবে? অন্তু, ও আমার ভাবি না। ভাইয়ার সাথে ওর বিয়ে হওয়ার কথা ছিল, কিন্তু পরে হয়নি। ও ভাইয়ার গার্লফ্রেন্ড ছিল। অন্তরা চোখ মুছতে মুছতে বলল, ও ভাবিও না মানে বাহিরের একটা মেয়ে, তোমাদের ফ্যামিলির কেউ হয় না, তবুও আমাকে ওইভাবে অপমান করলো, আর তুমি কিচ্ছু বলতে পারলে না? অন্তু, তখন আমার সামনে আব্বু ছিল, আম্মু ছিল। ওরা দুইজনে আমার দুই পাশে দারোগার মতো দাঁড়িয়েছিল।
আমি যদি তখন একটা শব্দ করতাম তাইলে চর খেতাম। শুধুমাত্র চর? আর তোমার ওই ফেক ভাবি যে প্রতিটি কথাই আমার গালে অদৃশ্য চর বসাচ্ছিল, সেটা? ওর প্রত্যেকটা কথা তো চরের থেকেও ভয়ঙ্কর লাগছিল আমার কাছে। এর থেকে আমাকে সামনাসামনি 10টা চর মারলেও আমি কিচ্ছু মনে করতাম না। আমি জানি অন্তু, সে খুব বাজে কাজ করেছে, আর সেই জন্য শাস্তিও পেয়েছে। শুধুমাত্র তোমাকে অপমান করার কারণেই আমি ওর সাথে ভাইয়ার বিয়েটা হতে দেইনি। আমি যেমন ওর জন্য আমার ভালোবাসাকে হারিয়েছি, তেমনি ওকেও আমি ওর ভালোবাসা পেতে দেইনি। তাই যদি হয় তাহলে সেদিনের পর থেকে কেন আমার সাথে যোগাযোগ রাখোনি? কেন আমার সামনে আসোনি? জানো কিভাবে কাটিয়েছি আমি এই 2টি বছর? মানসিক রোগী হয়েছিলাম। প্রথম কয়েক মাস তো আমি কারোর সাথে যোগাযোগ রাখতে পারিনি। আমাকে ফোনই দেওয়া হতো না, আর তোমার তো ফোন নম্বরও ছিল না। তুমি ট্যাব ইউজ করতে। সোশ্যাল মিডিয়া ছাড়া তোমার সাথে যোগাযোগের আর কোনো উপায় ছিল না। অথচ তখন আমি ইন্টারনেট থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন ছিলাম। আচ্ছা, তারপর তারপর কেন যোগাযোগ করার চেষ্টা করোনি? তোমাকে আর খুঁজেই পাইনি। তুমি আইডি অফ করে দিয়েছিলে। আসল কথা কেন বলছো না? তখন তুমি সুজিকে পেয়ে গিয়েছিলে। সুজির সাথে ফেসবুকে তোমার ছবি দেখেই তো আইডি অফ করেছিলাম আমি। হ্যাঁ, আমি স্বীকার করছি আমার দোষ ছিল। তোমার সাথে রিলেশনের আগে আমার সুজির সাথে রিলেশন ছিল। তুমি চলে যাওয়ার পর সুজি আবার ব্যাক করেছে। আমি তখন ওকে ফেরাতে পারিনি। তা পারবে কি করে? সুজি তো বিশ্ব সুন্দরী, তাই না? মতিভ্রম হয়েছিল তোমার। তাহলে এখন আমার রাগ ভাঙাতে কেন এসেছো? তোমার সুজির কাছে যাও। কিভাবে যাব? সুজি তো এখন হালুয়া হয়ে গেছে। মানে? মানে সুজির বিয়ে হয়ে গেছে। ও, তাহলে এই জন্য এখন আমার কাছে এসেছো? সরি অন্তরা, প্লিজ মাফ করে দাও। আর একটা চান্স দিয়ে দেখো, একদম ভালো হয়ে যাব। আরবি অন্তরার 2 হাত চেপে ধরল। তারপরে করুণ দৃষ্টিতে অন্তরার চোখের দিকে তাকিয়ে ক্ষমা চাইল। অন্তরা গলেও গেল, কিন্তু প্রকাশ করলো না। সে যদি তার কানের কাছে এসে ফিসফিস করে বলল, বেচারাকে দেখে মায়া লাগছে, মাফ করে দে। অন্তরার রাগী চোখে সে যদি বলল, ঠিক আছে, তোর ইচ্ছে না হলে মাফ করার দরকার নেই, চল আমরা চলে যাই। অন্তরা চোখের জল মুছতে মুছতে বলল, ঠিক আছে, যাও, মাফ করলাম। কিন্তু আর কখনো যদি অন্য কোনো মেয়ের দিকে তাকিয়েছো, তাহলে এখন যেমন ওড়না পেঁচিয়ে তোমাকে খাট থেকে তুলেছি, তেমনি ওড়না দিয়ে ধাক্কা মেরেই খাদে ফেলে দিব, মনে থাকে যেন। আরবি হেসে বলল। জো হুকুম মহারানী। অনিক আর নোরা ধাবা থেকে বেরিয়ে আবারও হাঁটতে লাগলো। নোরা হাঁটতে হাঁটতে ক্লান্ত প্রায়। এক সময় বলল, ও স্যার, আর কত হাঁটবো? পেট ব্যথা করছে তো, এবার একটু রেস্ট করি। প্রশ্নই আসে না। সন্ধ্যা হওয়ার আগে আমাদের পৌঁছাতে হবে, না হলে অন্ধকারে হারিয়ে যাব। তখন না তুমি আমাকে খুঁজে পাবে, আর না আমি তোমাকে। সেজন্যই তো বলছি স্যার, একসাথে হাঁটি, আপনি আগে আমি পিছে। এভাবে তো হচ্ছে না। তুমি তাড়াতাড়ি হাঁটো, তাহলেই হবে। আমার পায়ে কি মেশিন লাগানো? আমি কিভাবে তাড়াতাড়ি হাঁটবো? আর একটু সামনে এগোতেই একটা মালবাহী ট্রাক দেখলো অনিক। শ্রমিকরা ট্রাকের ভেতরে মাল তুলছে। অনিক পেছনে ঘুরে নোরাকে বলল, নোরা, একটু অ্যাক্টিং করতে পারবে? তার এমন প্রশ্নে নোরা চমকে উঠল। ভ্রুকুচকে বলল, অ্যাক্টিং মানে? অসুস্থতার অ্যাক্টিং। কেন? বলছি, আগে পারবে কিনা বলো। পারবো, জানিনি তো অ্যাক্টিং এ আমি ফার্স্ট ক্লাস। অনেক হাসলো। অভিনয়রত নোরাকে আগলে নিয়ে সে ট্রাক ড্রাইভারের কাছে গিয়ে বলল, ভাই, একটু সাহায্য করবেন প্লিজ, খুব বিপদে পড়েছি আমরা। শ্রমিকরা কাজ বাদ দিয়ে ওদের দিকে তাকালো। ট্রাক ড্রাইভার প্রশ্ন করলেন, কি আইছে? আমার ওয়াইফ খুব অসুস্থ। কারফিউ এর জন্য তো যানবাহন পাওয়া যাচ্ছে না। যদি একটু আমাদের চন্দ্রনাথ পর্যন্ত পৌঁছে দেন, খুব হেল্প হয়। ড্রাইভার বিরক্ত গলায় বললেন, না না, সম্ভব না। এত দূরে যাওয়ার আগেই আমঘরে আটকাইয়ে দিবে, পরে গাড়ির চাবি বাজেয়াপ্ত করবে, মাল বাজেয়াপ্ত করবে, অনেক ঝামেলা। মাইল পৌঁছাইতেই পারছি না। অনেক বলল, ট্রাফিক পুলিশদের সাথে আমি কথা বলে নিব। অসুস্থ রোগীর কথা শুনলে রাজি হয়ে যাবে। প্লিজ ভাই চলেন, খুব বিপদে আছি। কাল রাত থেকে ওকে নিয়ে ঘুরছি, প্লিজ একটু দেখেন না। অনেক অনুনয় বিনিময়ের পরেই ট্রাক ড্রাইভারকে রাজি করানো গেল। অনেক নোরাকে জানালার পাশে বসালো, নিজে বসলো মাঝখানে ড্রাইভারের পাশে। ট্রাকে ওঠার পরেই নোরা চোখ খুলে একদম স্বাভাবিক হয়ে বসে পড়ল। ট্রাক ড্রাইভার অবাক হয়ে বললেন, আপায় না অসুস্থ? অনেক হেসে বলল,
অসুস্থ হওয়া কি খুব জরুরি? ড্রাইভার বললেন। কাজটা কইলাম ঠিক হচ্ছে না ভাই। অনেক ড্রাইভারের কাজ ছাপড়ে বলল। আরে এত ভাববেন না ভাই, টাকা বেশি দিব। আপনি খালি স্টিয়ারিং ঘুরান। নোরা হাসতে লাগলো। জীবনেই প্রথমবার ট্রাকে উঠেছে সে, তার ভীষণ মজা লাগছে। তাদের এই ট্রাক জার্নি খুব একটা সুখকর হলো না। সামনেই পড়লো টহল পুলিশ। ওখানে ট্রাক থামতে হলো। ট্রাক ড্রাইভারকে কলার ধরে টানতে টানতে এক অফিসার নিচে নিয়ে গেল। নোরা তখন ভয়ে অস্থির। অনেক আশ্বাস দিল কিচ্ছু হবে না। নোরাকে আবার সেই অসুস্থতার অ্যাক্টিং চালিয়ে যেতে বলল। বেশ কিছুক্ষণ পর ট্রাক ড্রাইভার বিধ্বস্ত অবস্থায় ফিরে আসলেন। অনেক বলল, কি হয়েছে? অনুমতি পাওয়া গেছে? ড্রাইভার হাঁপাতে হাঁপাতে বললেন। ওরা লেনদেনের কথা বলছে। অনেক সঙ্গে সঙ্গে ওয়ালেট বের করে জানতে চাইল। কত চাই? ড্রাইভার বললেন। টাকা না, ওরা অন্য কিছু দাবি করছে। অনেক ভ্রুকুচকে বলল। অন্য কিছু কি? ড্রাইভার নোরার দিকে তাকালেন। অনেকের আত্মা কেঁপে উঠল। নোরা কিছু বুঝতে পারছে না, সরল মুখে তাকিয়ে জিজ্ঞেস করলো, কি হয়েছে? অনেক কিছুক্ষণ চুপ করে থেকে বলল, নোরা, নামো। নামবো কেন? অনেক বলল। নামতে হবে। ভাই আপনি আগান, আমরা আসছি। ড্রাইভার বললেন। কি কন ভাই? আপনাকে যা বলছি তাই করুন। ড্রাইভার আর কোনো প্রশ্ন করলো না, সামনে এগোতে লাগলো। অনেক নোরাকে নিয়ে ট্রাক থেকে নেমেই উল্টো দিকে দৌড় লাগালো। নোরা বুঝতে পারছে না তারা কেন দৌড়াচ্ছে, কিন্তু অনেক যেহেতু দৌড়াতে বলেছে তাহলে নিশ্চয়ই কোনো কারণ আছে। ওদের পেছনে পুলিশ বাহিনীও আসছে। বুলেটের বিকট আওয়াজ শোনা যাচ্ছে। অনেকের চোখ মুখে আতঙ্ক। সে দৌড়াতে দৌড়াতে হঠাৎ নোরাকে নিয়ে দাঁড়িয়ে গেল। একটা গাছের পেছনে লুকিয়ে জোরে জোরে শ্বাস নিচ্ছে। নোরা দুই গালে স্পর্শ করে বলল, নোরা, একটা কথা মনোযোগ দিয়ে শোনো। বলার সুযোগ আবার নাও আসতে পারে, হয়তো এখানেই সব শেষ। তাই বলছি, আই লাভ ইউ। অনেক আগে থেকে, প্রায় 4 বছর আগে তোমাকে একটা জায়গায় দেখেছিলাম। তখন থেকেই ভালো লাগতো, ভালোবাসতাম, এখনো ভালোবাসি। কথাগুলো বলতে বলতে অনেক নোরার কপালে চুমু দিল। নোরা হতভম্ব হয়ে দাঁড়িয়ে আছে। অনেকের মুখে আই লাভ ইউ শুনেও কোনো অনুভূতি হচ্ছে না তার, কারণ এর আগে যে আরেকটা বাক্য ছিল। হয়তো এখানেই সব শেষ। সংগত কারণেই সে দুটির মেজাজ ভীষণ খারাপ। নোরা অন্তরা দুজনেই সেলফিশ। এই দুই কাপলের নিষ্পেষণে নিজেকে লাগছে কাবাব মে হাড্ডি কিংবা বিরিয়ানির এলাচি। অন্তরা আর আলফি হাত ধরাধরি করে হাঁটছে। পেছনে শিশুটি নিজের ব্যাগ আর অন্তরার ব্যাগ দুটোকেই কাঁধে নিয়ে হাঁটছে। আর নোরা একটা কোথায় হাওয়া হয়েছে, তার তো কোনো খোঁজই নেই। অন্তরা হঠাৎ পেছনে ফিরে বলল, নোরার কোনো খোঁজ পেলি? শিশুটি বলল, একটু আগে ফোন দিয়েছিলাম, ধরেনি। ধরবে কিভাবে? ও তো এখন ভীষণ ব্যস্ত, সেলফিশ একটা। বয়ফ্রেন্ড পেয়ে আমাদের ভুলেই গেছে। শিশুটি মনে মনে বলল। আর তুই নিজে কি? আলফি জায়গাটা বেশ ভালো করেই চেনে। তারা মেইন রাস্তা দিয়ে না এগিয়ে জঙ্গলের ভিতর দিয়ে এগাচ্ছিল। অন্তরা বলল, আমাদের আগে নোরাকে খুঁজতে হবে, সে অনেক স্যারের সাথে আছে। অন্তরার কথায় অবাক হলো আলভি। অনেক স্যার? হ্যাঁ, আমাদের কোচিং এর স্যার, তুমি চেনো নিশ্চয়ই। এখান থেকে মিশরে বেশ দূরে, তার চেয়ে চন্দ্রনাথ মন্দির কাছে। আগে ওখানে যাই। অনেক ভাইয়ের সাথে হলে নোরা নিশ্চয়ই ওখানে গেছে। তুমি মনে হয় জায়গাটা খুব ভালো করে চেনো, আগে কখনো এখানে এসেছিলে নাকি? আলভি বাঁকা হেসে বলল, আসেনি, তবে যথেষ্ট রিসার্চ করেছি এই জায়গা নিয়ে। রিসার্চ করছো কেন? একজনকে প্রতিযোগিতা হারানোর জন্য। সেই একজনটাকে? অনেক স্যার? আলভি অবাক হয়ে তাকালো। তুমি বুঝলে কিভাবে? অন্তরা হেসে বলল, তোমাকে আমি হাড়ে হাড়ে চিনি আলবি। আলভি একটা দীর্ঘশ্বাস ত্যাগ করে জানতে চাইল, নোরা আর অনেক ভাইয়ের মধ্যে কিছু চলছে নাকি? তুমি আবার ওকে বলে দিও না। বলবো না, কিন্তু তুমি ওনাকে প্রতিযোগিতায় হারাতে চাইলে কেন? সে অনেক কাহিনী। কাজটা করতে গিয়ে দুর্ঘটনাবশত খাদে পড়ে গেছিলাম। তোমরা না এলে হয়তো এখনো ওখানে আটকে থাকতে হতো। যাই হোক, বাদ দাও। নোরার কথা বলেছিলাম, কি চলছে অনেক ভাইয়ের সাথে ওর? আরে নোরা তো মূলত ওনার জন্যই। সে যদি থামালো অন্তরাকে। চোখ পাকিয়ে বলল, থাম অন্তু, নোরার পার্সোনাল ব্যাপার নিয়ে আলোচনা করা কি খুব জরুরি? অন্তরা থেমে গেল। প্রসঙ্গ কাটাতে বলল, ঠিক আছে, বাদ দাও, ওসব তোমাকে বুঝতে হবে না। তুমি শুধু বলো চন্দ্রনাথ মন্দিরে আমরা কিভাবে যাব? আলভি ভ্রু কুঁচকে তাকিয়ে আছে।
নোরার ব্যাপারটা তাকে বুঝতেই হবে। কি চলছে ওদের মধ্যে সেটা না জানা অবধি শান্তি নেই। হঠাৎ তিনজনই শুনতে পায় ঝামেলার শব্দ। আলবি পেছনে এসে বলল, ওদিকে যাওয়া যাবে না, ফিরে চলো। অনেক নোরাকে নিয়ে ছুটে আসছিল। পুলিশ তখনও তাদের ধাওয়া করছে। ওরা নাকি জনগণের বন্ধু, অথচ একা কাপল দেখে সুযোগ নিতে ছাড়েনি। নোরার হাতটা শক্ত করে চেপে ধরে আছে অনেক, যেন ছেড়ে দিলেই হারিয়ে যাবে সে। নোরা পুরোপুরি একটা ঘোরের মধ্যে আছে। হঠাৎ তাদের পায়ের শব্দ শুনে সে যদি বলল, কেউ মনে হয় এদিকে আসছে। আলভি বলল, আমরা ওদিকে যাব না, জায়গাটা ভীষণ বিপজ্জনক, যে কোনো সময় বিপদ হতে পারে, চলো আমরা পালাই। সে যদি বলল, কেউ মনে হয় বিপদে পড়েছে, আমাদের কি উচিত না তাদের হেল্প করা? আলভি বলল, আমাদের সবচেয়ে বড় কাজ হলো নিজেদের হেল্প করা। মানুষকে সাহায্য করতে গিয়ে তো নিজের বিপদ ডেকে আনা যায় না। দৌড়াতে নিয়ে নোরা পা পিছলে পড়ে গেল। তারপর হঠাৎই ফুপিয়ে উঠল মেয়েটা। অনেক নিচু হয়ে তার মাথাটা বুকে চেপে ধরে বলল, কিচ্ছু হয়নি নোরা, আমি আছি তো। সে যদি অন্তরাকে বলল, দোস্ত, আমি কারোর কান্নার আওয়াজ পাচ্ছি। অন্তরা বিরক্ত নিয়ে বলল, কি আবুল তাবুল বলছিস? দোস্ত, সত্যি কেউ একজন কাঁদছে, মনে হয় ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে। সে যদি কথাটা বলি সেদিকে পা বাড়ালো। আলবি ধমকে উঠল, সে যদি তুমি কি আমাদের ফাঁসাবে নাকি? প্লিজ স্টপ। অন্তরা হঠাৎ গলা উঁচিয়ে বলল, ওইটা নোরা না? নোরা? অনেক। নোরা থেমে দাঁড়ালো। সে যদি আর অন্তরা দৌড়ে গিয়ে নোরাকে জড়িয়ে ধরলো। আলবি অনেককে দেখে অবাক হয়ে বলল, ভাই তুমি এখানে? অনেক বলল, তুই এখানে কি করছিস? রাস্তায় হারাই ফেলছিলাম ভাই, তোমাদের কি হয়েছে? অনেক বলল, বলিস না, আমিও রাস্তা হারাই ফেলেছি। পুলিশটা আমাদের একা পেয়ে পেছনে লেগেছে। আলভি বলল, পেছনে লাগলো কেন? অনেক বলল, অনেক ঘটনা, এখন বলার সময় নেই। আচ্ছা, তোর ফোনে নেটওয়ার্ক আছে? চন্দ্রনাথ, ফোন লাগা দ্রুত। সাব্বির ভাইকে ফোন দে, জানা আমরা কই আছি। অনেকক্ষণ আগে ফোন লাগাইছি ভাই। ওরা আসছে? শান্ত ভাই বাইক নিয়ে আসতেছে। থ্যাংক গড। তাহলে অপেক্ষা করি। কিন্তু ভাই ততক্ষণে ধরা পড়লে? ধরা পড়লেও বিপদ নেই, আমরা এখানে 5 জন আছি। সাহস হবে না কারো কিছু করার। ওরা ধরা পড়ার আগেই শান্ত আর সাব্বির বাইক নিয়ে পৌঁছে গেল। পুলিশরা এতজন ছেলে মেয়ে মানুষ একসাথে দেখে আর কিছুই বলল না। বাইক নিয়ে চন্দ্রনাথ পর্যন্ত যাওয়ার ব্যবস্থা করে গেল। অনেক বলল, নেহাত সাথে 3 জন মেয়ে আছে, আর বিপদে পড়েছি, তাহলে ওদের দেখে নিতাম। আলভি বলল, বাদ দাও ভাই, বিপদ কেটে গেছে, এটাই শান্তি। তবু ওরা চরম অন্যায় করেছে। মানুষের বিপদের সুযোগ নেওয়া খুব নিকৃষ্টতম কাজ। বাইকে ওঠার সময় আরেকটা সমস্যা তৈরি হলো। 2 বাইকে 6 জন ওঠা যায়, কিন্তু 7 জন কিভাবে? শান্ত আর সাব্বির এক বাইকে বসেছে, তাদের পেছনে আলভি উঠে গেল। অনেক বাধ্য হয়ে অন্তরা, সেজুতি আর নোরাকে নিয়ে অন্য বাইকে উঠল। যেহেতু 3 জন মেয়েই খুব রোগা পাতলা, তাই তেমন একটা অসুবিধা হলো না। অনেক বাইকে ওঠার পরে সেজুতি আর অন্তরা পিছনে বসলো। পিছনে আর জায়গা ছিল না, তাই অনেক সাইকেলের মতো করে নোরাকে সামনে বসালো। নোরা এতটা সময় কোনো কথা বলেনি, সে নিজস্ব চিন্তা জগৎ বোধ হয়ে আছে। অন্তরা বলল, আমরা কি এখন মিশরে যাচ্ছি? অনেক বলল, না, অত দূর বাইক নিয়ে যাওয়াটা রিস্কি। আপাতত চন্দ্রনাথ যাব। বাইক চালিয়ে ওরা যখন চন্দ্রনাথ পৌঁছে গেল, তখন সন্ধ্যা হয়ে গেছে। খোলা মাঠের চারপাশে তাঁবু টাঙানো হয়েছে, মাঝখানে ক্যাম্প ফায়ার করা হয়েছে। অন্তরা বাইক থেকে নেমেই বলল, ওয়াও, কি সুন্দর! অনেকদের টিমের আরো অনেক সদস্য সেখানে ছিল, কিন্তু সবাই ছেলে, শুধু নোরাটা 3 জনের মেয়ে। তাদের একটা আলাদা তাঁবুতে বসতে দেওয়া হলো। সে যদি আর অন্তরা ক্ষুধার্ত ছিল, তাই ওদের খাওয়ার ব্যবস্থা করা হয়েছে। নোরা তাঁবুতে ঢুকে অন্তরাকে জিজ্ঞেস করলো, অন্তু, তোর আর আলবির মধ্যে কি সব ঠিক হয়ে গেছে? সে যদি বলল, তার বলতে, দেখছোস না দুজন কেমন কাঁঠালের আঠার মতো চিপকে ছিল। সে যদি কথা বলে হাসতে লাগলো। নোরা হাসলো না, তার মুখ উদাসীন। অন্তরা লজ্জা পেয়ে বলল, ধ্যাত, আমরা কিছুই করিনি, শুধু গল্প করেছি। সে যদি বলল, আমি কিছু করার কথা কখন বললাম? নোরা, দেখছিস চোরের মন, পুলিশ পুলিশ। অন্তরা এবার সে যদিকে কিল মারতে শুরু করলো। নোরা বলল,
আচ্ছা, তোরা খালামণিকে কিছু জানিয়েছিস? সে যদি বলল, কি জানাতাম বল? তুই অনেক স্যারকে নিয়ে বিজি, অন্তরা আলভিকে নিয়ে বিজি, আর আমি সিঙ্গেল মানুষ, মশা তারাই, এটা বলতাম। সেজুতির কথা শুনে অন্তরা হেসে উঠল। নোরা তখনও নিশ্চুপ। অন্তরা ওর কাঁধে হাত রেখে বলল, কি হয়েছে তোর? এমন ভূতের মতো মুখ গোমরা করে বানিয়ে রেখেছিস কেন? অনিক স্যার কি কিছু বলেছে তোকে? বকা দিয়েছে? সাথে সাথেই নোরার মস্তিষ্কে বেজে উঠল সেই কণ্ঠস্বর, নোরা, আই লাভ ইউ। অনেক আগে থেকে, প্রায় 4 বছর আগে থেকে। সারা গা কাটা দিয়ে উঠল নোরার। 4 বছর আগে থেকে কিভাবে সম্ভব? সে তো তখন অনেক স্যারকে চিনতই না। সে যদি নোরার মুখের কাছে চুটকি বাজিয়ে বলল, এই নোরা, প্রবলেমটা কি বলতো? অন্তরা হঠাৎ বলল, উফ, তোদের তো একটা কথা বলাই হয়নি। জানিস আলভি কি করেছে? অনিক স্যার যে দল থেকে আলাদা হয়ে গেল আর এত এত বিপদে পড়লো, সেসব কিছু আলভির জন্যই হয়েছে। ও অনিক স্যারকে দিকভ্রষ্ট করে প্রতিযোগিতায় জিততে চেয়েছিল। তুই আবার কথাটা অনিক স্যারকে বলে দিস না নোরা। তোকে এই ব্যাপারে না জানালে আমার হাসফাস লাগছিল, তাই জানালাম, বুঝেছিস? অনেক নোরার খোঁজ নিতে মাত্র তাঁবুর সামনে এসে দাঁড়িয়েছিল। তখনই অন্তরার কথাগুলো তার কানে যায়। আর আগে গজগজ করতে করতে সে ওই মুহূর্তেই ছুটে যায় আলভির তাঁবুতে। ওকে কলার ধরে হির হির করে টেনে তাঁবু থেকে বের করে মাঠে নিয়ে আসে। তারপরে কোনো কথা না বলে শুধু মারতে থাকে। আলভির বিকট চিৎকার শুনে সবাই তাঁবু থেকে বের হয়ে এসেছে ততক্ষণে। নোরা, অন্তরা, সে যদি অবাক বিষয়ে দেখছে অনেক শুধু আলভিকে মেরেই যাচ্ছে। আলভির নাক মুখ ফেটে রক্ত বের হচ্ছে। অন্তরা এসব দেখে কেঁদেই ফেললো। সবাই অনেককেই কারণ জিজ্ঞেস করছে, কেন অনেক আলভিকে এইভাবে মারছে সে। আলভি হয়তো কারণটা আপনা আপনি বুঝে গিয়েছিল, তাই অনেকের পা ধরে মাফ চাইতে লাগলো। অনেক আলভির কলার ধরে ওকে দাঁড় করিয়ে বলল, তোকে আমি ছোট ভাই ভাবতাম, আর তুই আমার সাথে এটা কি করলি? আমি নোরাকে নিয়ে কত বড় বিপদে পড়েছিলাম কোনো ধারণা আছে তোর? আমার কথা না হয় বাদই দিলাম, কিন্তু তোর জন্য মেয়েটার কত বড় ক্ষতি হতে পারতো সেটা কল্পনাও করতে পারবি না তুই। মাত্র 10,000 টাকার জন্য এত নিচে নামলি? সারা তুই পিশাচের থেকেও অধম। অনেক তার গায়ের সমস্ত শক্তি দিয়ে আলভিকে আঘাত করছে। তার অবস্থা খারাপের দিকে যেতেই সবাই এসে অনেককে থামালো। অনেকের এই রূপ দেখে নোরা বাকরুদ্ধ। তার হাত পা রীতিমতো কাঁপছিল। 3টি মেয়ের ফোনই আউট অফ রিচ। লীনা কান্নাকাটি জুড়ে দিয়েছে। মেয়েগুলোর কিছু হলেই দায়ভার কে নেবে? আগে জানলে সে নোরাদের বের হতেই দিত না। লীনার স্বামী অফিসের কাজে শহরে গেছে। সন্ধ্যার দিকে আকাশের কাছে ফোন আসে অনেকের নাম্বার থেকে। নোরা তাঁবুতে বসে আছে চুপচাপ। তার পাশে সেজুতি। অন্তরা, আলভি তাঁবুতে গিয়েছে। সে হঠাৎই ছুটে এসে বলল, নোরা, বাইরে আকাশ ভাই আমাদের নিতে এসেছে। আকাশের নাম শুনে নোরা চমকে উঠল। সেজুতি বলল, উনি কিভাবে জানেন যে আমরা চন্দ্রনাথ মন্দিরে এসেছি? তুই বলেছিস? অন্তরা দুপাশে মাথা নাড়ল। আমি কিছু বলিনি, নোরা জানিয়েছে হয়তো। আমার ফোনে নেটওয়ার্ক নেই, আমি কিভাবে ফোন করব? নোরার উত্তর শুনে সেজুতি আর অন্তরা বিস্মিত হয়ে চোখাচোখি করলো। সেজুতি বলল, তাহলে কে জানালো ওনাকে? চল তো বাইরে গিয়ে দেখি। 3 জন বেরিয়ে দেখলো আকাশ আর অনি কোলাকুলি করছে। সবাইকে সুরক্ষিত দেখে আকাশের চেহারায় স্বস্তির হাসি, অথচ নোরার চোখে মুখে বিস্ময়। তাদের মধ্যে যে পূর্ব পরিচয় আছে সে কথা নোরা জানতো না। আকাশ বলল, অনিক ভাই সময় মতো ফোন করছিল বলে তোদের খুঁজে পেলাম। নীলা আন্টি খুব দুশ্চিন্তা করছে, বাড়ি চল নোরা। নোরা বিস্ময় কাটিয়ে প্রশ্ন করলো, তুমি ওনাকে চেনো? আকাশ ইতস্ত দৃষ্টিতে অনেকের দিকে চাইলো। অনেক ইশারা দিতেই সে বলল, আমার ইউনিভার্সিটির সিনিয়র অনিক ভাই, গত 5 বছর ধরে চিনি। নোরা তাকালো অনেকের দিকে। বিস্মিত চোখ জোড়ায় প্রশ্ন ঘুরছে হাজারো। একটা মাইক্রো ভাড়া করা হয়েছে। মেইন রাস্তার কাছাকাছি অনেক দাঁড়িয়ে আছে। আকাশ তার সাথে করমদর করে গাড়িতে উঠল। সে যদি আর অন্তরা উঠল। নোরা উঠতে নিয়েও থামলো। ভেতরে তাকিয়ে বলল, অপেক্ষা করো, আমি একটু আসছি। অন্তরার মন খারাপ। শেষবার একটু আলভির সাথে দেখা করা গেল না। আলভি কি তার উপরে রেগে আছে? নোরা ধীর পায়ে অনেকের সামনে গিয়ে দাঁড়ালো। অনেক প্রশ্ন করলো, কিছু বলবে? আপনি তখন ওই সময় কি বলেছিলেন? অনেক দ্বিধাদ্বন্দ্ব কাটিয়েই প্রশ্নটা করেই ফেললো নোরা। অনেক না বোঝার ভান করলো। কখন? আমার মনে পড়ছে না।
নোরা চোখ তুলে তাকালো। অনেকের দৃষ্টিতে এলোমেলো ভাব। নোরার অস্থির লাগছে, কাতর গলায় উচ্চারণ করলো, মিথ্যা বলছেন আপনি, আপনার সব মনে আছে আমি জানি। অনেক নিজেকে সামলালো, শান্ত চোখে কিছুক্ষণ চেয়ে থেকে ঠান্ডা গলায় বলল, নোরা বাড়ি যাও। আকাশ বলছিল তোমার খালামণি খুব টেনশন করছে তোমাদের জন্য। কথা ঘুরানোর চেষ্টা করবেন না, আগে আমার প্রশ্নের উত্তর দিন। জেদ করো না নোরা, এখন যাও। ধমকে উঠল অনেক। নোরা ভয় পেল না একটুও, দৃঢ়কণ্ঠে বলল, আমি যাব না, যতক্ষণ আপনি সত্যিটা না বলবেন আমি কোথাও যাব না। তারপর কয়েক কদম এগিয়ে এসে আবারও বলল, আপনি আমাকে 4 বছর ধরে কিভাবে চেনেন, কোথায় দেখেছিলেন? পেছন থেকে আকাশ ডাকলো। নোরা দ্রুত আয়, নীলা আন্টি ফোন দিচ্ছে। নোরা তাকিয়ে আছে অনেকের দিকে, উত্তরের অপেক্ষায় সে। অনেক বলল, সাবধানে যেও। নোরা আর কিছু বলতে পারল না। আকাশ আবারও তাড়া দিতেই তাকে গাড়িতে উঠে বসতে হলো। পরদিন নোরাতে ঢাকায় চলে যেতে হলো। সবকিছু চলতে লাগলো আগের নিয়মে। শুধু নোরা থেমে গেল সেই একই জায়গায়, একই মায়ায়, একই বাক্যতে। কোরবানির ঈদ শেষ হয়ে গেল, কিন্তু কোচিংয়ের ছুটি শেষ হতে এখনো 1 সপ্তাহ বাকি। নোরা সারাদিন বাসায় থাকে। অনেকের সঙ্গে তার কোনো যোগাযোগ নেই। ফেসবুক থেকে ব্লগ তখনও খোলেনি সে। নোরার হাসপাস লাগছে সব সময়। একদিন সে একটা পাগলামি করেই বসলো। এমনি সকালে স্কুটি নিয়ে বের হয়েছিল অন্তরাদের বাড়ি যাওয়ার উদ্দেশ্যে, কিন্তু যাওয়া হলো না। ফার্মগেট পেরিয়ে সে চলে গেল পান্থপথ অনেকদের বাসার সামনে। বিল্ডিং এর কাছে কিছুক্ষণ স্থির হয়ে দাঁড়িয়ে থেকে শ্বাস ফেলল নোরা। অনেক স্যারের বারান্দা দেখা যাচ্ছে, জবা ফুলের গাছ ঝুলে আছে জানালার গ্রিলে। 3টি রঙিন জবা ফুল কি সুন্দর দুলছে বাতাসে জানলার গ্রিলে। নোরা চোখের পলক ফেলল না। এক দৃষ্টিতে তাকিয়ে চেয়ে থাকার পরে হঠাৎ দীর্ঘশ্বাস ত্যাগ করে চলে যাওয়ার কথা ভাবলো, কিন্তু বিবেকের কথা মন শুনল না। নোরা নিজের অজান্তেই ফ্ল্যাটে ঢুকে পড়ল। লিফটের 3rd ফ্লোরে ক্লিক করে সরাসরি দরজায় গিয়ে বেল বাজালো। দরজা খুলল আনিকা। তখন বিকেল 4:30 বাজে। নোরাকে মাথায় হেলমেট পরা অবস্থায় দাঁড়ানো দেখে আনিকা একটু চমকালো। পর মুহূর্তেই হেসে বলল, নোরা তুমি এখানে? এসো, ভেতরে এসো। নোরার খুব লজ্জা করছে। ইতস্ত মুখে সে জানতে চাইল, আপু, অনেক স্যার কি বাড়িতে আছে? না, ভাই তো নেই, তুমি বসেও চলে আসবে। না থাক, আমি বরং চলেই যাই। নোরা বাইরে পা বাড়াতে নিলেই আনিকা ওর হাত চেপে ধরল। রাগী কণ্ঠে বলল, দরজার সামনে থেকে ফিরে যাবে নাকি? অসম্ভব, ভেতরে এসো, আমি পায়েস রান্না করছি, খেয়ে যেতে হবে। জোর করে নোরাকে ভিতরে এনে বসালো আনিকা। নোরার খুব অস্বস্তি হচ্ছে। তার কি এখানে আসা ঠিক হয়েছে? অনেক স্যার তাকে দেখলে রেগে যাবে না তো? একা ড্রয়িং রুমে বসে অনেক কিছুই ভাবছিল নোরা। অনেকের রুমটা সামনে, আনিকা রান্না করেছিল। নোরা দেখলো আশেপাশে কেউ নেই। সে ধীর পায়ে অনেকের ঘরের দিকে এগিয়ে গেল। পরিচিত সুগন্ধে ভরে আছে ঘরটা, ছিমছাম গোছানো। পড়ার টেবিলটা খুব শৌখিনভাবে সাজানো হয়েছে। দেয়ালে বড় করে একটা ঘড়ির পেইন্টিং আঁকা। বেড সাইডে আচ্ছন্ন হওয়ার মতো সুন্দর প্রাকৃতিক দৃশ্য। নোরা সবকিছুই খুঁটিয়ে দেখছিল, আর নাম না জানা এক মুগ্ধতায় আবিষ্ট হয়ে যাচ্ছিল। হঠাৎ একটা কালো রঙের ডায়েরিতে নজর পড়ল তার। কৌতূহলী হয়ে ডায়েরিটাকে হাতে তুলে নেয়। সাদা পৃষ্ঠা জুড়ে এলোমেলো অনেক কিছু লেখা। নোরা যে কোনো একটা পেজ থেকে পড়তে শুরু করলো। মা যে আমাকে এভাবে অবিশ্বাস করবে আমি ভাবিনি কখনো। আজকের দিনটি আমার জীবনের সবচেয়ে বাজে অভিজ্ঞতার মধ্যে একটি। কিছু কিছু কষ্ট মনে খুব গাঢ়ভাবে দাগ কাটে। সেই দাগ 1000বার চেষ্টা করলেও মুছে ফেলা যায় না। আমার আজকের কষ্টটাও তেমন। আজ ভার্সিটি থেকে ফেরার পর ওয়াশরুমে ঢুকেছিলাম ফ্রেশ হতে। খালি গায়ে ওয়াশরুম থেকে বেরিয়ে দেখলাম তিথি আমার বিছানায় শুয়ে আছে। অস্বস্তি লাগতে শুরু হলো আমার। এর আগে কখনো কোনো মেয়ের সামনে অর্ধলঙ্গ অবস্থায় উপস্থিত হতে হয়নি। প্রথমেই ধমক দিলাম, কিন্তু আমার রাগকে বিস্ময়ে পরিণত করে তিথি হঠাৎই আমার ঠোঁট আঁকড়ে ধরলো নিজের ঠোঁটে। আমি এতটাই অবাক হলাম যে রিয়াক্ট করতেও ভুলে গেলাম। মেয়েটাকে আমি কোনো কালেই পছন্দ করতাম না, কিন্তু আমি অসম্মান করিনি কখনো। ছোট বোনের চোখে দেখতাম ওকে, কিন্তু সে আমার সাথে এটা কি করলো? আমি ক্রোধে ফেটে পড়েছিলাম। সেই ক্রোধ দমন করতে না পেরে অচিরেই তিথির গালে একটা চড় বসিয়ে দিলাম। তিথি কাঁদতে কাঁদতে ঘর থেকে বের হলো। বাইরে দাঁড়িয়েছিলেন মা, আবার হাতের 5 আঙ্গুলের ছাপ তিথির ফর্সা গালে খুব সুন্দরভাবে বিছিয়েছিল। মা এতটুকু বুঝলেন আমি তিথির গালে হাত তুলেছি।
সেই কৈফিয়তও চাইলেন, তবে আমার কাছে না, তিথির কাছে। অবাক তো তখনই হলাম, কষ্টও ভীষণ পেলাম। নিজের ছেলের থেকে একটা বাহিরের মেয়ের প্রতি মায়ের অগাধ বিশ্বাস আমার বুকের ভেতরটা চূর্ণ বিচূর্ণ করে দিচ্ছিল। তিথি আমার সামনে দাঁড়িয়েই মাকে বানিয়ে বানিয়ে মিথ্যে বলে গেল, আর মা সেটাই বিশ্বাস করলেন। অভিমানে আমার চোখ ফেটে কান্না আসছিল। তখন মায়ের সামনে আমি কাঁদতে পারিনি ঠিকই, তবে যতবার এই ঘটনা মনে পড়েছে কান্নাটা আপনা আপনি চলে এসেছে। মা তিথির সামনে আমার গালে চড় বসিয়ে বললেন, তিথির গালের চরটা আমি তোকে ফিরিয়ে দিলাম। তোর মতো কুলাঙ্গার ছেলে আমার পেটে জন্মেছে, এই লজ্জা নিয়ে আমি বাঁচবো কিভাবে? ছি, ধিক্কার তোকে। হ্যাঁ মা, তুমি ঠিকই বলেছ, আমি তোমার কুলাঙ্গার সন্তান। তাই তো এত বছরও তোমার বিশ্বাসটুকু অর্জন করতে পারলাম না। তোমার কোমল হৃদয়ে যত্ন করে রাখা বিশ্বাসের জায়গাটা দখল করে আছে বাহিরের একটা অপরিচিত মেয়ে, যার প্রাধান্য তোমার কাছে আমার থেকেও বেশি, তাই না মা? আজ তুমি আমাকে একটু বিশ্বাস করতে পারলে না কেন মা? আমি কি তোমার এতই খারাপ ছেলে? এই আঘাত আমি কোনোদিনও ভুলবো না মা, কোনোদিনও না। লেখাটা পড়ার পর নোরার মনে প্রশ্ন ঘুরপাক খাচ্ছে। তিথিকে অনেকের গার্লফ্রেন্ড? না, সেটা সম্ভব না। তাহলে অনেক তার সম্পর্কে এভাবে লিখতুক না। পৃষ্ঠা বদলাতেই নোরা আরেকটা অধ্যায় পেয়ে গেল। প্রথমেই খুব যত্ন করে লেখা প্রিয়তোষ। নোরার পড়তে ভয় লাগছে। অন্য একটা মেয়েকে নিয়ে অনেকের প্রেম বাক্য সে মেনে নিতে পারবে না, তবুও সাহস করে পড়তে শুরু করলো। তাকে আমি দেখেছিলাম 16ই জানুয়ারি 2020, আজ থেকে প্রায় 4 বছর আগে। কিছু কিছু অনুভূতি এমনও হয় জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে দেওয়ার মতো। সেদিনের পর থেকে গোটা 4 বছর ধরেই জ্বলছি আমি, ওই রূপের আগুনে জ্বলে পুড়ে খাক হচ্ছি। বেশিরভাগ মানুষই হয়তো প্রেয়সীর দীঘল কালো চুলের মায়ায় আকৃষ্ট হয়, প্রেমে পড়ে কাজল কালো চোখের নজর কাড়া দৃষ্টিতে। কিন্তু আমার ব্যাপারটা অন্য। আমি প্রেমে পড়েছিলাম তার লালচে চুলের, মোটা মোটা কোকড়ানো লাল চুলের উথাল পাথাল দৃশ্য আমার হৃদয় কাঁপিয়ে তোলার জন্য যথেষ্ট। তার ফোলা ফোলা চোখের অবাক করা চাহনি আমার মনে অজস্র অনুভূতির জন্ম দিয়েছিল। সেদিন এক মুহূর্তের জন্য আমি সহ আমার পুরো পৃথিবী থমকে গিয়েছিল। আমি মাতাল হয়েছিলাম সেই অদ্ভুত মাদকময় সৌন্দর্যের নেশায়। জীবনে প্রথমবারের মতো ভালোবাসা নামক উপলব্ধিটার সাথে পরিচিত হয়ে নিজেকে ছন্ন ছাড়া মনে হচ্ছিল আমার। মনে হচ্ছিল এই বুঝি আমি শেষ, আমি আর আমিতে নেই। আমার হৃদয় জুড়ে তখন অচেনা এক নারীর রাজত্ব। সেই অপরিচিতার সাথে আমার প্রথম দেখা হয়েছিল হসপিটালের করিডোরে। দিনটি ছিল শুক্রবার। আমি কেবল তখন অনার্স 3rd ইয়ারের ছাত্র। হাসান ভাইয়ের কেবিনে ঢোকার সময় একটা মেয়ে আমার সাথে ধাক্কা খেয়ে হাতের ফাইলটা ফেলে দিল। ফাইল থেকে কাগজগুলো এলোমেলো হয়ে ফ্লোরে ছড়িয়ে যাচ্ছিল। বাচ্চা মেয়েটি সম্ভবত আগে থেকেই কাঁদছিল। ফাইলগুলো অগোছালো ভাবে পড়ে যাওয়ায় তার কান্নার বেগ আরো বেড়ে গেল। খুব অস্বস্তিকর অবস্থা। আমি তাড়াহুড়ায় ছিলাম। মেয়েটা কাঁদতে কাঁদতে কাগজগুলো কুড়িয়ে নিতে লাগলো, আর আমি তাকে পাশ কাটিয়ে চলে গেলাম। কেবিন থেকে বের হওয়ার পর দেখি সেই একই মেয়ে করিডোরের সামনে দাঁড়িয়ে কাঁচের দেয়ালে ভর দিয়ে আকাশ দেখছে। দমকা বাতাসে তার গলা পর্যন্ত ছোট ছোট লালচে চুলগুলো উঠছে। মুখের মধ্যে কান্নার ছাপ তখনও স্পষ্ট। ছোট্ট চিকন নাকের ওপর হালকা একটা কালো তিল, ঠিক নাকের গোড়া বরাবর। সেই তিলটাতেও আলাদা ঘোর। আমি যে তাকে নেশাগ্রস্তের মতো দেখছিলাম, মেয়েটি হয়তো তার টেরও পায়নি। সে তখন পাতলা পাতলা গোলাপি ঠোঁটগুলো বারে বারে উল্টে আনমনে কাঁদায় ব্যস্ত। মায়া ভরা মিষ্টি চেহারার মেয়েটির ওই কান্না আমার হৃদয়ে আলো রং তুলে দিল। কেন কাঁদছে সে জানতে মরিয়া হয়ে উঠল মন। ইচ্ছে করলো এক নিমেষে তার সকল দুঃখ ঘুচিয়ে দিতে। তার গায়ে তখন সাদার উপর কালো ব্লকের সালোয়ার কামিজ। ওই মুহূর্তে ওই রংটাকেই পৃথিবীর সবচেয়ে সুন্দর রং মনে হচ্ছিল আমার। আর সেই মেয়েটাকে মনে হচ্ছিল পৃথিবীর সবচেয়ে রূপবতী রমণী। ভালোবাসা জিনিসটাই কি এমন অদ্ভুত! সেই অদ্ভুত সৌন্দর্যের কাছে দুনিয়ার অন্য সব সৌন্দর্য ফিকে মনে হয়। লাভ এট ফার্স্ট সাইটে আমি কোনো কালেই বিশ্বাসী ছিলাম না, কিন্তু সেই লাভ এট ফার্স্ট সাইট যে আমাকে এমন ভাবে ভাসিয়ে দেবে কে জানে। মেয়েটির কান্নারত মায়াবী চেহারা আমার মনে যে আলোড়ন সৃষ্টি করছিল তা ভোলার মতো না। কবে যে মেয়েটিকে পাওয়ার আশায় পাগলামি শুরু করতে লাগলাম, নিজেও টের পাইনি। ধীরে ধীরে বদলে যেতে লাগলাম। মায়া ভরা মিষ্টি মুখের এক মিষ্টি পরীকে দেখে মনে হচ্ছিল কাঁদার জন্যই তার জন্ম হয়েছে। সে কাঁদুক আর আমি দু চোখ ভরে দেখি সেই আশ্চর্য সুন্দর দৃশ্য। একদিন জানতে পারলাম আমার ভার্সিটির জুনিয়র আকাশের কাজিন হচ্ছে আবার সেই মিষ্টি পরী।
আকাশ বরাবরই আমার ভক্ত ছিল, তাই তেমন কোনো অসুবিধা পোহাতে হয়নি। সেদিন থেকেই শুরু করলাম ওর কাছ থেকে মিষ্টি পরির সব আপডেট নেওয়া। তখন মাত্র ক্লাস 9-এ পড়তো আমার মিষ্টি পরি। ওই অবস্থায় ওর বাচ্চা মস্তিষ্কে প্রেম নামক ভারী শব্দটা ঢুকিয়ে তার নরম মনে আঘাত করতে চাইনি, তাই অপেক্ষা করতে লাগলাম বাচ্চা মেয়েটির বড় হয়ে ওঠার অপেক্ষা। পরে অবশ্য জানতে পেরেছিলাম মিষ্টি পরির হসপিটালে কান্নার রহস্য। সেদিন হসপিটালে মিষ্টি পরির মা অ্যাডমিট ছিলেন। দিনের পর দিন অনুভূতি গাঢ় হচ্ছিল আমার মিষ্টি পরির জন্য। ইচ্ছে করতো ওকে বুকে জড়িয়ে ধরে ওর সব কষ্ট ভুলিয়ে দিতে। তারপর একদিন জানতে পারলাম মিষ্টি পরি সিগারেটের গন্ধ একদম সহ্য করতে পারে না, সাথে সিগারেট খোরদেরও না। অথচ আমার তখন সিগারেটের প্রতি ডেঞ্জারাস অ্যাডিকশন। তবুও ছেড়ে দিলাম। মিষ্টি পরির উপর আমার নজরদারি ছিল। কোথায় যায়, কি করে, সব সময় ফলো করতাম। এক কথায় ওর পেছনে ঘুরেই আমার দিনে অর্ধেকটা কেটে যেত, আর বাকি অর্ধেক সময় কাটতো ওর কথা ভেবে। আস্তে আস্তে সময় গড়াতে লাগলো। মিষ্টি পরি ততদিনে এসএসসি পাশ করে ফেলেছে। তখনই ভেবেছিলাম ওর সামনে যাব, ওকে মনের কথা জানাবো, ওর কাছে ধরা দিব। কিন্তু হঠাৎ জানতে পারলাম ওর একটা রিলেশন চলছে। নিজেকে সামলে নিয়ে আবার অপেক্ষা শুরু করলাম। মনের মধ্যে কোথাও জানি একটা আশার প্রদীপ জ্বলছিল। সেই আশায় দিন গুনছিলাম। মিষ্টি পরি এইচএসসি পাশ করলো। অ্যাডমিশন টেস্টের জন্য আদনান ভাইয়ের কোচিংয়ে ভর্তি হবে এটা জানতাম। আমিও তাই অ্যাপ্লাই করে রাখি। আমার চাকরিটাও হয়ে গেল। কোচিংয়ে ম্যাথ টিচার হিসেবে নিয়োগ পেয়ে মিষ্টি পরির সামনে আমি প্রথমবারের মতো গিয়েছিলাম। তখন আগস্ট মাসের 2 তারিখ। বাস স্ট্যান্ডে দাঁড়িয়ে ফোনে কথা বলছিল। বেখেয়ালিভাবে ওর ব্যাগ থেকে ওয়ালেট পড়ে গেল। সেই ওয়ালেট তুলে দেওয়ার বাহানাতেই ওর সাথে কথা বলা। কিন্তু সত্যিটা তখনও জানাতে পারিনি ওকে, কারণ তখন আমি ওর কোচিংয়ের স্যার, আরও আমার ছাত্রী। স্যার হয়ে ছাত্রীর সাথে প্রেম বিষয়টা ভালো দেখায় না। ভেবে রেখেছিলাম ও ভার্সিটিতে অ্যাডমিশন নেওয়ার পরেই প্রপোজটা করব। ইদানিং মনে হচ্ছে মিষ্টি পরিটাও আমার প্রতি দুর্বল। কিন্তু ওর এই দুর্বলতা হয়তো শুধুই ভালো লাগা কিংবা সাময়িক মোহ, তাই প্রশ্রয় দিচ্ছি না। ওকে ইচ্ছে করে ধমকের উপর রাখি। ওর ভয় পাওয়া নিষ্পাপ মুখটা দেখতে দারুণ লাগে। ওদের ব্যাচের সাথে আমার ক্লাস সপ্তাহে মাত্র একদিন হয়, তাই প্রতিদিন ওদের ক্লাসে ইচ্ছা করে আমার লাঠি রেখে দিতাম, যেন লাঠি নিতে যাওয়ার বাহানায় ওকে এক নজর দেখতে পারি। আমার জন্মদিনে খুব সুন্দর করে সেজে এসেছিল মেয়েটা। টকটকে লাল গোলাপের মতো লাগছিল দেখতে ওকে। ওর ওই রূপ দেখে নিজের চোখ সামলাতে খুব হিমশিম খাচ্ছিলাম। বারবার নজর ওর দিকেই আটকে যাচ্ছিল, আর সেটা খুব সাবধানে সরিয়েও নিচ্ছিলাম। তবে জন্মদিনে নোরার দেয়া উপহারটা দেখে খুব বিস্মিত হলাম আমি। যার জন্য 4 বছর আগে সিগারেটের নেশা ছাড়লাম, সেই জন্মদিনে সিগারেট উপহার দিচ্ছে। কি করব বুঝতে না পেরে হালকা মিসবিহেভ করে ফেললাম। মিষ্টি পরি কাঁদতে কাঁদতে ক্লাস থেকে বের হয়ে গেল। মায়া লাগলো আমার। তার চোখের অশ্রু আমার বুকে আঁচড় তুলে দিল। আমারও যে ভেতরটা টুকরো টুকরো হয়ে যাচ্ছিল, তাই থাকতে না পেরে চলে গেলাম ওর কাছে। ক্ষমা চাইলাম। আমার মুখে সরি শুনে পাগলিটা সে কি খুশি। আস্তে আস্তে আমি ওর পাগলামিতে রেসপন্স করতে শুরু করলাম। কিন্তু নিয়তির হয়তো ব্যাপারটা পছন্দ হয়নি। হঠাৎ আদনান ভাই আমাদের সন্দেহ করতে শুরু করলেন। নোরাকে একদিকে যেমন লেখাপড়ার জন্য চাপ দেওয়া হচ্ছিল, আমাকেও চাকরি নিয়ে থ্রেট দেওয়া হচ্ছিল। এই চাকরিটা আমার প্রয়োজন। নোরার সাথে প্রতিদিন দেখা করার একমাত্র মাধ্যম হচ্ছে এই চাকরিটা, তাই চাকরি ছেড়ে দেওয়া আমার পক্ষে সম্ভব না। আদনান ভাই বললেন নোরাকে ফেসবুকে ব্লক করে রাখতে। চাকরি টেকানোর জন্য আমাকে মেনে নিতেই হলো। এই কয়েক মাস হয়তো একটু কষ্ট হবে। অপেক্ষায় আছি নোরার ভার্সিটির অ্যাডমিশন টেস্টের। তারপর ওকে সব জানাতে আর কোনো বাধা থাকবে না। জানি না কবে এই অপেক্ষার অবসান হবে, কবে আমি আমার মিষ্টি পরীকে বোঝাতে পারবো আমি ওকে কতটা ভালোবাসি। লেখাগুলো পড়তে পড়তে নোরার চোখ দিয়ে কয় হাজার ফোঁটা পানি বেরিয়ে এসে তার হিসাব নেই। কাঁদতে কাঁদতেই প্রায় হেঁচকি উঠে যাওয়ার উপক্রম। সে কি সত্যি এতটা সৌভাগ্য নিয়ে জন্মেছে, নাকি পুরোটাই স্বপ্ন? যদি স্বপ্নই হয় তাহলে সেই স্বপ্ন থেকে নোরা কোনোদিনও জাগতে চায় না। খট করে দরজায় শব্দ হলো। অনেক ভিতরে প্রবেশ করেছে। ভ্রু কুঁচকে এসে দেখছে নোরাকে, আর নোরার হাতে ডায়েরিটাকে। আবেগে তখন কাঁদছিল নোরা। ডায়েরিটা টেবিলে রেখেই ছুটে এসে জড়িয়ে ধরলো অনেকের গলা। অনেকে স্তব্ধভূত, বুকের মধ্যে দ্রিম দ্রিম দাঁড়াম বাজছে। অনুভূতি লুকানোর চেষ্টা করেও আর লাভ নেই, সে ধরা পড়ে গেছে। নোরার সমস্ত শরীরে তখন বাঁধ ভাঙা আনন্দ উপচে পড়ছে। সে খুশির সাগরে ভাসতে ভাসতে কান্নামাখা কণ্ঠে প্রশ্ন করলো,
আপনি আমাকে 4 বছর ধরে ভালোবাসেন? অনেক ঠান্ডা গলায় বলল, হ্যাঁ, কিন্তু তখন জানতাম না তুমি যে এত অবুঝ আর পাগলি। জানলে কি করতেন? অনেক নোরার কপালে চুমু দিয়ে বলল। আরো বেশি করে ভালোবাসতাম। নোরা চোখে পানি নিয়ে হাসতে লাগলো, উল্লাসী হাসি। বেঁচে থাকার জন্য এইটুকুই তো যথেষ্ট, তার আর কিচ্ছু চাই না। সময় কেটে যায়, নোরার কান্না থামে না, খুশির অশ্রু বাদ মানে না। অপ্রত্যাশিত ভাবে পেয়ে যাওয়া এই তুমুল সুখের স্রোত সামলাতে হিমশিম খেতে হয় তার কিশোরী মনকে। অনেকও বহুদিনের তৃষ্ণার্ত ছিল, প্রেয়সীকে এত কাছে পেয়ে বেচাল হয়ে উঠেছে তার মন। দুহাতে আঁকড়ে ধরেই রেখেছে তার একে অন্যকে। হঠাৎই পেছন থেকে কাশির শব্দ কানে আসতেই দুদিকে ছিটকে সরে গেল দুইজন। আনিকার মুখে প্রশস্ত হাসি, সেই হৃদ্যচিত্রে ফোড়ন কাটল। ভাগ্যিস বাবা মা কেউ বাসায় নেই। অনেক লাজুক মুখে মাথা চুলকাতেই বাথরুমে ঢুকে গেল। বড় অপুর সামনে কোনো কথাই বলতে পারল না সে। নোরা সংকোচে কাঁদছে, চোখে অশ্রুধারা তখনও থামেনি। বাদ ভাঙা আনন্দ হচ্ছে শরীর জুড়ে। আনিকা নোরার কাছে এসে তার চিবুকে হাত রেখে বলল, ভাইয়ের কাছে অনেক আগে শুনেছিলাম তোমার কথা, কিন্তু দেখার সৌভাগ্য হয়নি কখনো। যেদিন সে বাড়ি এসেছিল ভাইয়ের অসুস্থতার সময়, তখনই অনেক বলেছিল তোমার কথা। তুমি সেই মিষ্টি মেয়েটা, আমার ভাইয়ের হৃদয় হরণকারিনী। নোরা চমকে তাকালো, ধীর করে কাঁপছে তার চোখের পাতা। এ কোনো স্বপ্ন নয় তো? আনিকা নোরাকে জড়িয়ে ধরে বলল, সত্যি খুব মিষ্টি তুমি, তোমাকে আমার ভালো লেগেছে। রীতিমতো মাথা ঝিমঝিম করছে নোরার। খুশির একটা তীব্র স্রোত প্রবাহিত হলো সারা শরীর জুড়ে। এত লজ্জা আর বাঁধন ছাড়া অনুভূতি তার কখনোই হয়নি। ঈদের ছুটির পরে কোচিং খুলে গেল। অনেক নোরার মধ্যে তখন চলছিল ভয়াবহ রকমের প্রেম। দিনরাত ফেসবুকে চ্যাটিং, ভিডিও কল, দিনে একবার করে দেখা করা। কোচিংয়ে প্রতিদিন দেখা হতো ওদের, কিন্তু এতেও অনেকের মন ভরত না। ছুটির পরে অনেক ওকে নিয়ে বাইরে ঘুরতে যেত, কিন্তু বেশিক্ষণ ঘোরা যেত না। নোরার বাসায় ফেরার তাড়া থাকতো। একদিন রাত 12টার দিকে নোরা ল্যাপটপ কোলে নিয়ে মুভি দেখছিল আর মেসেজে অনেকের সাথে কথা বলছিল। অনেক জিজ্ঞেস করলো, কি করো? এই তো মুভি দেখছি। কি মুভি? তামিল। তুমি তামিল বোঝো? সরাসরি তামিল না তো, হিন্দি ডাবিং। ও আচ্ছা। আপনি কি করেন? কিছুক্ষণ আগে বাসায় আসলাম। এত দেরি? রাতে খেয়েছেন? খাচ্ছি। খেতে খেতে মেসেজ করছেন, কষ্ট হয় না? না, কোনো কষ্ট নেই, বরং আরাম। কিভাবে? বলা যাবে না। এই প্লিজ বলুন না। বাম হাত দিয়ে আপনার মেসেজ লিখতে আরাম কিভাবে লাগে? আপনাকে দেখে তো মনে হয় না আপনি বাঁহাতি। অনেকগুলো হাসির ইমোজি দিল। নোরা বলল, প্লিজ বলুন না, বাম হাত দিয়ে এত তাড়াতাড়ি কিভাবে মেসেজ লিখেছেন? আমি তো একবারও বলিনি আমি বাম হাত দিয়ে মেসেজ লিখছি। তাহলে কোন হাত দিয়ে লিখছেন? ডান হাত দিয়ে। তাহলে কি বাম হাত দিয়ে খাচ্ছেন? কোনো হাত দিয়ে খাচ্ছি না। মানে আমি কিছু বুঝতে পারছি না, বুঝিয়ে বলুন না প্লিজ। বুঝিয়ে বলা যাবে না, তোমার না বুঝাই ভালো, পরে এটা নিয়ে কথা শোনাবে। ও হ্যালো, আমি আপনার মতো না যে মানুষের দুর্বলতা নিয়ে কথা শোনাবো। আমি কারো দুর্বলতা নিয়ে কখন কথা শোনালাম? আমাকে তো সব সময় বলেন কমন সেন্স নেই, এটা কি কথা শোনানো না? ও এই ব্যাপার, ওইটা তো তোমার সাথে মজা করি, তোমাকে খেপানোর জন্য। নিজে খেপানোর জন্য মজা করলে দোষ নেই, আর আমি করলেই দোষ? আচ্ছা বাবা, বলছি আমি নিজের হাতে খাচ্ছি না, বা আমাকে খাইয়ে দিচ্ছে, তাই আমি আরামে মেসেজ টাইপ করতে পারছি। এবার বুঝেছো? ও আল্লাহ, এত বড় ছেলে এখনো মায়ের হাতে খায়। জানতাম এভাবেই বলবে, এজন্যই বলতে চাইনি। তো বলার মতো কথা হলে বলবো না? আমার তো এবার আপনাকে হিংসে হচ্ছে। আপনি এত বড় হয়ে যাওয়ার পরেও আপনার মা আপনাকে খাইয়ে দেয়, আর আমার মা? বড় ছোট ফ্যাক্ট না, মা বাবার কাছে সন্তানেরা সবসময় ছোট। আপনার মাথা, আমার মায়ের কাছে তো আমি সেই কবেই বুড়ি হয়ে গেছি। আমার কি মনে হয় জানেন, মায়েদের কাছে শুধু ছেলেরাই ছোট থাকে আর মেয়েরা বুড়ো হয়ে যায়। আমি ছেলে মেয়ের কথা বলিনি, আমি শুধু বলেছি সন্তান। ভুল বলছেন, সঠিকটা আমি বলছি। আপনি শুধু ছেলে বলেই মায়ের কাছে আপনি এখনো ছোট। মেয়ে হলে এতদিনে বিয়ে দেওয়ার জন্য উঠে পড়ে লাগতো। তাই তোমাকে বিয়ে দেওয়ার জন্য উঠে পড়ে লাগেনি তো?
এখনো লাগেনি, কিন্তু সেই সময় খুব জলদি আসবে যখন মা বাবা দুজনেই আমার বিয়ের জন্য উঠে পড়ে লাগবে। আমিও চাই জলদি আসুক। কেন? তোমার বিয়ে মানেই তো আমার বিয়ে, বিয়ের বয়সও আমার হয়ে গেছে, কিন্তু তোমার তো হচ্ছে না, আর অপেক্ষা ভালো লাগে না। এই, আপনার না একটা আনম্যারিড বড় বোন আছে, তাকে বিয়ে না দিয়েই নিজের বিয়ের কথা ভাবতে শুরু করে দিয়েছেন। তোমাকে কে বললো আনিকা আপু আনম্যারিড? মানে আনিকা আপু আনম্যারিড না? আপুর আরো 2 বছর আগে বিয়ে হয়েছে। মিসক্যারেজ না হলে এতদিনে কোলে একটা বাচ্চাও থাকতো, আর আমি মামা হয়ে যেতাম। এই কথা শুনে নোরার মনটা খারাপ হয়ে গেল। আনিকা আপু কত হাসি খুশি মানুষ, অথচ তার কিনা মিসক্যারেজ হয়েছিল। আচ্ছা নোরা, তুমি ঘুমাবে কখন? অনেক আবারও মেসেজ করেছে। নোরা লিখলো, এই তো মুভিটা শেষ হলেই ঘুমিয়ে যাব। প্রতি রাতে মুভি দেখা নেশা হয়ে গেছে, বুঝেছেন? সাথে চিপস বা চকলেট হলে জমে যেত। অনেক মেসেজটা সিন করেও কিছু রিপ্লাই দিল না। প্রায় 8 ঘন্টা পরে সে আবারও মেসেজ করলো, নোরা একবার বারান্দায় আসবে? বারান্দায় কেন? আপনি কি বাসার নিচে? বাইকের আওয়াজ পাচ্ছ না? না, কিভাবে পাবো? আমার কানে তো ইয়ারফোন। নোরা ইয়ারফোনটা কান থেকে খুললো, ভিডিও পজ করে বারান্দায় গেল। অনেক বাইকের সাথে ঠেস দিয়ে দাঁড়িয়ে আছে। নোরাকে দেখেই হাত নাড়লো, নোরাও হাত নাড়লো। অনেক মাত্র কিছুদিন আগেই বাইকটা কিনেছে, আর তারপর থেকেই শুরু হয়েছে হুটহাট বাসার নিচে চলে আসা। নোরার অবশ্য বিষয়টা মজাই লাগে। অনেক পকেট থেকে মোবাইল বের করলো। নোরা বুঝে গেল ওকেই ফোন করছে, তাই এক দৌড়ে বিছানা থেকে ফোনটা নিয়ে আবার বারান্দায় এলো। অনেক এতক্ষণে ফোন দিয়ে ফেলেছে। নোরা বলল, হ্যালো, আচ্ছা আপনি এত রাতে এলেন কেন? কি দরকার ছিল? একবার নিচে আসবে? অসম্ভব, কেউ দেখে ফেললে খবর আছে। ও ঠিক আছে, তাহলে আমি চলে যাই। আরে দাঁড়ান, এত দূর এসে আবার চলে যাবেন কেন? থাকুন, আমি আসছি। নোরা এই কথা বলেই ফোন কেটে দিল। অনেক হেসে ফেলল। সে জানতো নোরা আসবেই। নোরা মেইন গেট দিয়ে বের হতে অনেক ওকে এক টানে একটা সরু গলিতে নিয়ে আসলো। অন্ধকার রাস্তা, চারিপাশে কেউ নেই। নোরা চোখ বড় বড় করে বলল, এখানে কেন নিয়ে আসলেন? যেন কেউ দেখে না ফেলে। এই কথা বলে অনেক নোরার এক গাল টিপে দিল। নোরা আরেক গাল এগিয়ে দিয়ে বলল, এই গালেও দিন। কি দিব? অনেকের কণ্ঠে দুষ্টমি। নোরা রাগে মেগে বলল, টাচ করতে বলেছি। কেন? এক গালে টাচ করা ভালো না, স্বামী মরে যায়। ধুর, ভুয়া কথাবার্তা এসব। বুয়া হলেও আমি বিশ্বাস করি। এখন দিন তো। অনেক টাচ করলো না, চুমু দিল। নোরা চোখ বড় করে বিস্ময় নিয়ে প্রশ্ন করলো, এটা কি কি হলো? অনেক অকপটে বলল, তুমি বলছো টাচ করতে, হাত দিয়েই টাচ করতে হবে এমন তো বলনি। আমি ঠোঁট দিয়ে টাচ করলাম, টাচ তো হয়েছে। দুষ্টুমি করে চোখ মারলো অনেক। নোরা লজ্জায় মাথা নিচু করে গালে হাত ঘষতে লাগলো। অনেক তার চিবুকে হাত রেখে মুখটা উপরে তুলল। নোরা আইটাই করে বলল, আচ্ছা এখন আমি যাই, অনেকক্ষণ হয়ে গেছে। অনেকক্ষণ কই হলো? 5 মিনিটও তো হয়নি। নোরা মাথা নিচু করে ছটফট করছে, তার পা কাঁপছে সামান্য। অনেক বুঝতে পেরেছে মেয়েটা ভয় পাচ্ছে, তবু ইচ্ছে করেই ছাড়ছে না। দুপাশে হাত দিয়ে ব্যারিকেডের মতো আটকে রেখেছে। তার কম্পনরত মুখটা দেখতে অনেকের খুব মজা লাগছে। নোরা অনুরোধ করে বলল, যাই প্লিজ। কেন? বাবা মাঝরাতে ঘুম ভেঙে গেলে আমার রুমে দেখতে আসে, তখন আমাকে না পেলে? অনেক অভিমানী কণ্ঠে বলল, আধ ঘন্টার রাস্তা পেরিয়ে এত দূর এসেছি, অথচ তোমাকে মাত্র 10 মিনিটের জন্যও পাবো না। আমি কি আপনাকে আসতে বলেছিলাম? অনেক গম্ভীর গলায় বলল, ওকে, আর আসবো না, চলে যাচ্ছি। কথাটা বলে নোরাকে ছেড়ে সামনে এগোলো অনেক। নোরা তার হাত টেনে ধরল। আরে আরে, রাগ করলেন নাকি? না, রাগ করবো কেন? ভুল আমারই। তুমি তো আসতে বলনি, তবুও কেন এসেছি? সরি, আর বলবো না। নোরার মুখ কাঁদো কাঁদো। সে অনেককে জড়িয়ে ধরলো, তার হাত দিয়ে গিয়ে ঠেকলো অনেকের কোমরে। তখন নোরা খেয়াল করলো অনেকের পকেটে কিছু একটা আছে, বড় প্যাকেট জাতীয় কিছু একটা। নোরা ওখানে হাত দিয়ে বলল, এটা কি? তোমার জন্য চকলেট এনেছিলাম। অনেক পকেট থেকে চকলেটের প্যাকেটটা বের করে নোরার হাতে ধরিয়ে দিল। নোরা উচ্ছ্বাসিত কণ্ঠে বলল, আপনি কিভাবে জানলেন এটা আমার পছন্দ? আমি জানবো না তো কে জানবে? 4 বছর ধরে ফলো করছি, তোমার সবকিছুই জানি। নোরা লাজুক হাসলো।
অনেক হঠাৎ নোরাকে কোলে তুলে ফেললো। নোরা ভয় পেয়ে বলল, আরে আরে, রাস্তাঘাটে এ কি করছেন? নামান প্লিজ। হুম, নামানো যাবে না। তোমাকে এইভাবে নিয়েই গেট পর্যন্ত যাব, তারপর ওখানে নামাবো। প্লিজ এটা করবেন না, কেউ দেখে ফেললে অনেক বড় সমস্যা হয়ে যাবে। দেখলে দেখবে। দেখলে দেখবে মানে? আপনি কি আমাকে ফাঁসাতে চান? অনেক উত্তর না দিয়ে সত্যি সত্যি নোরাকে কোলে নিয়ে হাঁটতে শুরু করলো। আর নোরা ছটফট করতে লাগলো। গলির মোড়ে এসে অনেক ওকে নামিয়ে দিল। গেট পর্যন্ত গেল না। নোরা হাফ ছেড়ে বাঁচল। তারপরে কিছু একটা মনে পড়ায় বলল, আচ্ছা, আপনি না তখন বলেছিলেন আনিকাপুর বিয়ে হয়ে গেছে, তাহলে ওনার হাজবেন্ড কোথায়? বিদেশ থাকে, ইতালির রোমে। তাহলে আনিকাপুর শ্বশুর বাড়ি? গ্রামের বাড়িতে। আপুর ওখানে কষ্ট হয় বলে মা নিয়ে এসেছে, এখন আমাদের সাথেই থাকে। ভাইয়া দেশে আসে না? আসে 6 মাসে একবার। ইস, আপুর কি কষ্ট। অনেক মৃদু হাসলো। নোরার মাথায় শয়তানি চাপলো। আচমকা অনেকের গালে চুমু দিয়ে দৌড়ে চড়ে গেল গেটের ভিতরে। অনেক বড় বড় চোখে তাকিয়ে রইল শুধু। সে কিছু বলার আগেই নোরা ফুরুত। পরদিন ছিল শুক্রবার। আলাদা কোনো পরীক্ষা না থাকায় কোচিং সেদিন বন্ধ ছিল। নোরার সারাদিনে একবারও অনেকের সাথে দেখা হয়নি। ফোনে কথা হয়েছে মাত্র একবার। এরপরে যতবারই কল দিয়েছে ফোন বন্ধ। অনলাইনেও সারাদিন আসেনি। নোরা অপেক্ষায় ছিল কখন অনেক অনলাইনে আসবে, ওর সাথে একবার কথা হবে। এ নিয়ে চিন্তাতেও ছিল প্রচুর। এদিকে অনেক গিয়েছিল তার এক বন্ধুর বাসায়। জায়গাটা গ্রামাঞ্চল হওয়ায় নেটওয়ার্কের ঝামেলা ছিল। অনেক তাই নোরার সাথে যোগাযোগ করতে পারেনি। আর নোরাকে সেটা জানাতেও পারেনি। নোরা সারাদিন টেনশনে ছিল। রাতে বাসায় আসার পরে অনেক গোসলে ঢুকলো। গরমকালে সে দিনে 2 বার গোসল করে, একবার বাসা থেকে বের হওয়ার সময়, আরেকবার বাসায় ঢোকার সময়। অনেক বাথরুমে ঢোকার পরেই ফোনটা এলো। নোরা ফোন করেছিল। হঠাৎ অনেকের ফোন খোলা পেয়ে নোরা পর পর কয়েকবার ফোন দিয়ে দিল। দিতেই থাকলো। অনেকের মা এলোরা খাতুন তখন অনেকের রুমেই ছিলেন। বারবার ফোনটা বাজছে দেখে ধরে ফেললেন। হ্যালো। ওপাশ থেকে অল্প বয়সী মেয়ের কণ্ঠ ভেসে এলো। আসসালামু আলাইকুম। এলোরা মেয়ের কণ্ঠ শুনে প্রথমে একটু অবাক হলেন। অনেকে ইদানিং ফোনে একটু বেশি সময় কাটাচ্ছে। রাতে খেতে বসলেও ফোন আসলে খাওয়া রেখে বারান্দায় চলে যায়। মাঝরাতে ছেলের ঘর থেকে কথার আওয়াজও শোনা যায়। এসবের কারণ এখন এলোরার কাছে পরিষ্কার। তার একমাত্র গুণধর ছেলে তাহলে প্রেমে পড়েছে। এলোরা বললেন, কে বলছো? নোরা কোমল ভাবে বলল, আমি নোরা, অনিক স্যারের স্টুডেন্ট। স্যার কি আছেন? কি দরকার ওকে? কালকে আমাদের ম্যাথ ক্লাস, তো সে বিষয়ে একটু দরকার ছিল। তুমি কি ওর কোচিং এর স্টুডেন্ট? জি। মহিলার ভারী কণ্ঠ শুনে নোরার গলা হালকা কাঁপছে। এলোরা বললেন, কোচিং এর স্টুডেন্ট হলে বাসায় কেন ফোন দিচ্ছ? কোচিং এর ঝামেলা কোচিং এ পর্যন্ত মিটিয়ে নিবে, বাসায় কেন ফোন করা লাগবে? দিন নেই রাত নেই, শুধু ফোন আর ফোন। স্যারের সাথে ছাত্রীর এত কিসের কথা? আর কখনো ফোন দিবে না আমাকে, যেন আর বলতে না হয়। অতিরিক্ত কোনো কিছুই ভালো না, বুঝেছো মেয়ে? বি কেয়ারফুল। যত দরকার সব কোচিং এ, বাসায় এত ফোন দেওয়া দিয়ে চলবে না। নোরাকে কিছু বলার সুযোগ না দিয়ে এলোরা কট করে লাইন কেটে দিলেন। নোরা চমকে উঠল। তার চোখে অজান্তেই পানি এসে গেল। এতটা ঝাঁঝালো ব্যবহার এর আগে কেউ তার সাথে করেনি। অনেক গোসল সেরে এসে যখন ফোনটা হাতে নিল, দেখলো নোরার কয়েকবার মিস কল। সাথে সাথে কল ব্যাক করলো, কিন্তু নোরার ফোন বন্ধ। অনেক চিন্তায় পড়ে গেল। অনলাইনেও নেই মেয়েটা। নোরার সাথে তার ফোন থেকে লাস্ট কথা হয়েছিল 10 মিনিট আগে, প্রায় 2 মিনিটের কনভারসেশন। অনেক বুঝলো সে বাথরুমে থাকাকালীন কেউ এই ঘরে এসে ছিল আর নোরার সাথে কথা বলেছিল। তখন কিছু হয়নি তো? আনিকা এই সময় ঘুমিয়ে পড়ে। ওরই ঘরে আসার কথা না। বাবা ঘরে আসলেও ফোন ধরবে না। অনেক তার মাকে ডাকলো। এলোরা ঘরে এসে বললেন, ডাকছিলি? মা, তুমি কি আমার ফোন রিসিভ করেছো? হ্যাঁ করেছিলাম, তুই গোসলে ছিলি। ফোনটা বারবার করে বাজছিল, তাই ভাবলাম জরুরি হতে পারে। ফোন ধরে কি বলেছো? কিছু তো বলিনি, আমি হ্যালো হ্যালো করেছিলাম, কিন্তু ওই পাশ থেকে কোনো আওয়াজ আসছিল না। পরে আমি কেটে দিয়েছি। শুধু এইটুকুই? হ্যাঁ, কেন, কি হয়েছে? কিছু না। আচ্ছা, আমি একটু বের হচ্ছি। এত রাতে কই যাবি? দরকার আছে। টেবিলে ভাত বেড়েছি, খাবি না? এসে খাবো। অনেক আর কোনো কথার জবাব দিল না। তোয়ালে দিয়ে ভালো করে চুল মুছে টি শার্ট আর ট্রাউজার পরা অবস্থাতেই ঘর থেকে বেরিয়ে গেল।
বাইক নিয়ে সোজা চলে গেল নোরাদের বাসার সামনে। নোরা তখন ঘুমিয়ে পড়েছে। অনেক বাইকে বসে নোরার বারান্দার দিকে অনেকক্ষণ তাকিয়ে রইল। ঘরে লাইট বন্ধ ছিল। অনেক নিজের মনকে কিছুতেই শান্ত করতে পারছিল না। নোরা তার সাথে কথা না বলে ঘুমাইতে চলে গেল কেন? অনেক কয়েকবার নোরার বারান্দায় বারবার ঢিল চলল, কিন্তু কোনো রেসপন্স পাওয়া গেল না। অনেক নোরাদের বাসার দারোয়ানকে ডেকে জিজ্ঞেস করলো, আচ্ছা ভাই, 4 তলার দক্ষিণ সাইডের ফ্ল্যাটে একটা মেয়ে থাকে, নাম নৌরিন জাহান, ওকে চেনেন? হ্যাঁ চিনছি, বলেন কি দরকার? কোনো দরকার না, আমি শুধু জানতে চাচ্ছিলাম সব ঠিক আছে কিনা, মানে ও কি বাসায় আছে? বাসায় তো থাকবে, এত রাতে বিল্ডিং থেকে বাইরে যাওয়া নিষেধ, মেইন গেট তালা দেওয়া থাকে। ও আচ্ছা, আপনি কি শিওর ও বাসাতেই আছে? মানে আপনি দেখেছেন? অনেক পড়ে গেল বিপাকে। সে নোরাদের কি হয় এই প্রশ্নের উত্তর তার কাছে নেই। অনেক চুপ করে থাকায় দারোয়ান আবার জিজ্ঞেস করলো, যাইবেন উপরে, ফোন লাগামু? না না, দরকার নেই, থাক। অনেক এ কথা বলে আবার বাইকে গিয়ে বসলো। দারোয়ানের সাথে কথা বললেও টেনশনে একটুও কমলো না তার। যতক্ষণ না নোরার সাথে কথা বলতে পারছে তার মন শান্ত হবে না। সারা রাত বাইকে বসে কাটিয়ে দিল অনেক। সকালে ঘুম ভেঙেই নোরার বাবা শাহ আলম আনিস এক কাপ চা খেতে বারান্দায় আসলেন। তখন তিনি দেখলেন খালি রাস্তার মাঝখানে বাইক নিয়ে এক যুবক বসে আছে। তখন কিছু মনে না করলেও পরে যখন বুঝতে পারলেন ছেলেটির নজর ওনার মেয়ের বারান্দার দিকে, তখন আনিসের মনে হালকা খটকা লাগলো। তিনি চা খেয়ে গোসলে গেলেন। গোসল সেরে এসে দেখলেন ছেলেটা এতক্ষণ বসেছিল এখন দাঁড়িয়ে আছে। বারান্দায় বসে আনিস কিছুক্ষণ পেপার পড়লেন। বেশি না, শুধু হেডলাইনগুলো পড়লেন, কারণ আজ পত্রিকায় ওনার মনোযোগ নেই। মনোযোগ বাইকওয়ালা অচেনা যুবকটির দিকে। প্রায় 1 থেকে 1.5 ঘন্টা পরে পালিয়ে যাওয়ার পরেও যখন ছেলেটি গেল না, আনিস দারোয়ানকে ফোন করলেন। দারোয়ান এসে অনেককে বলল, আনিস সাহেব আপনাকে ডাকছেন। অনেক প্রথমে কিছু বুঝলো না, তারপর উপরে তাকাতেই সরাসরি চোখাচোখি হলো। আনিস অনেককে হাতের ইশারায় বললেন উপরে আসতে। অনেক উপরে গেল। দরজা আগে থেকেই খোলা ছিল। একটা অল্প বয়সী কালো মেয়ে রান্নাঘরে দাঁড়িয়ে রুটি বলছে। খোলা দরজায় দাঁড়ালে রান্নাঘরটা সরাসরি দেখা যায়। মেয়েটি আর চোখে অনেকের দিকে বারবার তাকাচ্ছে, বেশ কৌতূহল নিয়েই তাকাচ্ছে।